সেটি হচ্ছে আমাদের চতুর্থ বর্ষের ক্রোমাটোগ্রাফি। আলোচনা সেটি হচ্ছে আজকে আমরা করবো। এটি হলো ন্যাশনাল ইউনিভার্সিটিতেও এটি রয়েছে এবং সেভেন কলেজেও ক্রোমাটোগ্রাফি রয়েছেন। এবং হচ্ছে যে ক্রোমাটোগ্রাফি কেমিস্ট্রি এমন একটি শাখা, যে শাখা সম্পর্কে জ্ঞান না থাকলে যেটি হয় সেই কেমিস্ট্রিটা পড়াটা অনেকটা আহ, বাকি থেকে যায়। মানে পুরো পুরো যে রিয়েল পিকচার বা সিনারিও, যেটাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে ইমপ্রুভ করে, সেটি সম্পর্কে ধারণা থাকাটা খুবই জরুরি। আর আরেকটা অ্যাপ্লিকেশন রয়েছে ক্রোমাটোগ্রাফি, সেটি হলো যে আমরা যে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি গুলো রয়েছে সেই সমস্ত ইন্ডাস্ট্রি গুলোতে যদি আমরা কেউ ইচ্ছা থাকে এরকম যে আমরা কাজ করব, তাহলে ক্রোমাটোগ্রাফি সম্পর্কে ধারণা থাকতে হবে। কারণ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গুলোতে ক্রোমাটোগ্রাফির বেশ প্রয়োগ রয়েছে। সুতরাং এই জায়গাগুলোতে থাকবে। যারা এমনি শিক্ষা ক্যাডারে তাদের ক্ষেত্রে ক্রোমাটোগ্রাফি অংশটুকু বাদ দিলে হয়, কিন্তু পরীক্ষায় ভালো করার জন্য এবং সব থেকে বেস্ট স্কোর করার জন্য ক্রোমাটোগ্রাফিকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে যে আজকের আলোচনাতে বেসিক্যালি আমরা ক্রোমাটোগ্রাফি কি সেটি আমরা যেমন জানবো, ওর সম্পর্কে ক্রোমাটোগ্রাফির কিছু বেসিক ডিফারেন্স গুলো জানবো এবং এটার অ্যাপ্লিকেশন গুলো, এবং এই চ্যাপ্টার থেকে চ্যাপ্টার 2 যেটা আর কি ক্রোমাটোগ্রাফি থেকে, এবং এই চ্যাপ্টারের যে শর্ট কোশ্চেন গুলো থাকে রয়েছে সেই শর্ট কোশ্চেন গুলো রিলেটেড টু বেসিক, সেগুলো আমরা জানবো। আর কিছু কোশ্চেন রয়েছিল আপনাদের, যে কোশ্চেন গুলো আমরা পেয়েছি সেই কোশ্চেন গুলোর উত্তর আমরা দিব। আর তার আগে আমি বলে নিই, সেটি হচ্ছে যে আমাদের এই যে ওয়েবসাইট www.masspeedy.org, এই ওয়েবসাইট থেকে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির ফিজিক্স এবং কেমিস্ট্রির যে কোর্সগুলো সেই কোর্সগুলো পরিচালিত হয়। সুতরাং ফিজিক্স এবং কোর্সের প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের সকল কোর্সের এখানে ভিডিও বুক এবং লাইভ ক্লাস রয়েছে। তো প্রতিটি ক্লাস, যেগুলো লাইভ ক্লাসের সাথে রেকর্ডেড ক্লাস থাকে এবং হচ্ছে যে পুরোটাই সলভ ক্লাসের মাধ্যমে, লাইভ ক্লাস এবং সলভ ক্লাস এবং রেকর্ড ক্লাসের মাধ্যমে পরিচালিত হয়। আরেকটা জিনিস রয়েছে, সেটি হচ্ছে ভিডিও বুক। ভিডিও বুক সম্পর্কে যদি আপনি কিছু জানতে চান, তাহলে বিস্তারিত জানতে পারবেন না, যে এই যে ভিডিও বুক, এখানে বাইসাল এসে যে ভিডিও বুকে যাবেন, ভিডিও বুকে গিয়ে এখান থেকে এই যে সি ভিডিও বুক লিস্ট, এখানে গেলে আপনি সবগুলো ভিডিও বুক সম্পর্কে জানতে পারবেন। এখান থেকে এই যে অল ভিডিও বুক লিস্ট, এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ভিডিও বুক কি সেটি সম্পর্কে জানতে গেলে যে এখান থেকে জানতে পারবেন। এর সম্পর্কে এটা কেন দরকার, এটা নিলে আপনি কি কিভাবে বেনিফিটেড হবেন ইত্যাদি সমস্ত তথ্য এখানে দেওয়া আছে, সবগুলো আমাদের ভিডিও বুক। তো এই ভিডিও বুক গুলো আমি বেসিক্যালি এক লাইনে যদি বলি, সেটি হচ্ছে যে আপনার ধরেন আপনি থার্ড ইয়ারে পড়েন, থার্ড ইয়ারের কোনো একটা পেপারের জন্য আপনার কিছু প্রবলেম হচ্ছে, এটার জন্য আপনার কিছু ভিডিও ডিসকাশন গোছানো অবস্থা দরকার, সাজানো গোছানো অবস্থায়, অ্যাজ পার ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেবাস। তো সেই ক্ষেত্রে আপনি তখন যদি একটা ভিডিও বুক পারচেস করেন, তাহলে ভিডিও বুকে ওই পেপারের সমস্ত কিছু দেওয়া আছে। ওখানে আপনি নোট পাচ্ছেন, ওখানে আপনি হচ্ছে যে রেকর্ডেড ক্লাস পাচ্ছেন, ওখানে আপনি হচ্ছে যে এক্সাম দেওয়ার জন্য ব্যবস্থা আছে আমাদের, সেটা এক্সাম দিতে পারছেন। প্লাস হচ্ছে আপনার যেখানে সমস্যা হচ্ছে, যে কোশ্চেনটা বুঝতে সমস্যা হচ্ছে বা যে কোশ্চেনটা ভিডিওতে আলোচনা করার পরও বুঝতে পারছেন না, সেই কোশ্চেনটা আপনি আমাদের সাথে লাইভ ক্লাসে টিচারের সাথে সংযুক্ত হতে পারবেন। তাহলে আপনাকে আর সরাসরি লাইভ ক্লাসে পার্টিসিপেট করার এবং সময় দেওয়ার কোনো দরকার নেই। আপনি একটা ভিডিও বুক হলেই আপনার হচ্ছে যে সমস্ত পেপারের যতগুলো কোশ্চিন রয়েছে বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, লাস্ট ইয়ার সলিউশন ইত্যাদি, কোশ্চিন টু অ্যান্সার, তারপর নোট, এবং হচ্ছে যে কোন কোন জায়গায় ভুল রয়েছে সেই ভুলগুলো কারেকশন ইত্যাদি জিনিসগুলো কিন্তু রয়ে গেছে ওখানে। সো ওইখান থেকে আপনি সবগুলো সমস্যার সমাধান করে নিতে পারেন, আপনাকে কোনো ক্লাস করতে হবে না। এটা ডাউনলোড করেও আপনি করতে পারেন, অর্থাৎ আপনার পিসিতে নিয়ে, আপনার কম্পিউটারে নিয়ে, আপনার ল্যাপটপে নিয়ে, আপনার মোবাইলে নিয়েও করতে পারেন। একটা বিষয় হচ্ছে যে আপনি হাজার হাজার টাকা খরচ করে বাইরে যে প্রাইভেট পড়ার কোনো দরকার নেই আপনার। এই টাকা দিয়ে আপনি একটা কম্পিউটার কিনেন, বাসায় বসে সবকিছু করেন, কারণ এখন সবকিছু ফ্রি এবং সবকিছুই অনেক কম মূল্যে অনলাইনে পাওয়া যায়। সো আপনি কেন এটি নিয়ে অযথা মানে টেনশন করতে যাবেন, আর হচ্ছে যে হাজার হাজার টাকা কেন কেমিস্ট্রি বা ফিজিক্সের পিছনে খরচ করবেন। আচ্ছা, এখন আসলে যে ভিডিও বুক গুলোর কোর্স ফি গুলো কেমন বা ভিডিও বুকের দাম গুলো কিরকম। ভিডিও বুক গুলোর দাম খুবই কম। কেমিস্ট্রি যে ভিডিও বুক গুলো রয়েছে বিভিন্ন বর্ষে, প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত, এর বইয়ের দামগুলো 199 টাকা থেকে শুরু করে নিয়ে 575 775 পর্যন্ত রয়েছে ভিডিও বুক গুলোর দাম, এক একটা পেপারের দাম। আর যদি আপনি এটারই আবার লাইভ ক্লাসে যান, লাইভ ক্লাসে গেলে আপনার দেখা যাচ্ছে যে এক একটা কোর্সের পিছনে আপনার 1,000 2,500 চলে যাচ্ছে, কিন্তু জিনিস কিন্তু একই। এখানে যে লেকচারগুলো লাইভ ক্লাস হয় সেগুলো কিন্তু রেকর্ড হয়ে ভিডিও বুকে চলে যায়। আবার নোটও পাচ্ছেন, সবই পাচ্ছেন, শুধু একটা জিনিসের ডিফারেন্স, সেটি হচ্ছে এখানে আপনাকে লাইভ ক্লাসে আপনাকে পার্টিসিপেট করতে হবে লাইভ ক্লাস করলে। আর ওখানে ভিডিও বুক কিনলে আপনাকে লাইভ ক্লাসের সুযোগ নেই, কিন্তু আপনার যেটি প্রবলেম সেই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন। অর্থাৎ যখন যেটা সমস্যা তখন সেটা সমাধান করতে পারবেন। তাহলে আপনার লাইভ ক্লাস করার কোনো দরকার নাই, ভিডিও বুক কিনলেই হচ্ছে। এবার আসি আমরা যে যারা ফিজিক্সের স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য ভিডিও বুক রয়েছে, তারাও হচ্ছে প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেভেন কলেজের ভিডিও বুকগুলো পার্চেস করতে পারেন। ভিডিও বুকের দামগুলো খুবই কম, 199 টাকা থেকে 775 টাকার মধ্যে সবগুলো ভিডিও পেয়ে যায়। অর্থাৎ আপনি যে পেপারের সমস্যা সেই পেপারের ভিডিও বুক নিয়ে আপনি পড়াশোনা শুরু করতে পারেন। যেখানে সমস্যা মনে হবে সেই জায়গাটা আপনি টিচারের সাথে কথা বলে নিতে পারবেন।
মানে একটা ভিডিও বুক কিনা মানে সার্বক্ষণিক একটা টিচার, এবং এর জন্য আপনার যা লাগবে সবগুলো একসাথে পেয়ে যাওয়া। তো লাইভ ক্লাস করার মূলত দরকার নেই। তারপরে অনেকেই লাইভ ক্লাস করতে চান, আর সেক্ষেত্রে আমাদের এই লাইভ ক্লাসের প্রভিশন রয়েছে। লাইভ ক্লাসের ক্ষেত্রে আমরা 50% লাইভ ক্লাস এবং 50% রেকর্ড ক্লাস দিয়ে থাকি, এবং ডিরেক্টলি লাইভ ক্লাসে আপনার কোশ্চেন করার সুযোগ থাকে, যেটা ভিডিও বুকে থাকে না। এখানেই ডিফারেন্সটা, যে লাইভ ক্লাসে আপনি লাইভ কোশ্চেন করতে পারেন, ভিডিও বুকে হচ্ছে কোশ্চেন গুলো আপনাকে লিখে আমাদের কাছে দিলে আমরা ওটা নিয়ে আপনার সাথে কথা বলবো। মানে ডিরেক্ট কমিউনিকেশনটা তখন যে আপনি কোশ্চেন দেওয়ার পরে। আর লাইভ ক্লাসে আপনি ডিরেক্টলি ক্লাসে থাকা অবস্থায় করতে পারছেন, এই হলো পার্থক্য। আর বেসিক্যালি কোনো পার্থক্য নাই, যেটা আসলে দরকারও নাই লাইভ ক্লাসের ক্ষেত্রে। এই জিনিসটা আপনার আসলে দরকার নাই, কারণ আপনার আর্টস স্টুডেন্ট যেহেতু, সেহেতু আপনাদের কাছে একটু ধরাই দিলেই আপনার পুরোটা বুঝতে পারেন। আর একটা জিনিস হচ্ছে যে যদি আপনার ভিডিও বুকে প্রবলেম সলভ হয়ে যায়, তাহলে আপনার লাইভ ক্লাস করার কখনো দরকার নেই, হাজার হাজার টাকা খরচ করার কোনো দরকার নেই। আর ডিফারেন্স যেটি সেটি হচ্ছে যে আপনার আমাদের এখানে যেই আপনি যে কোর্সই করেন না কেন, কোর্স করলে সাথে সাথেই আপনি একটা ফ্রি কোর্স পেয়ে যাবেন প্রায় 7,000 টাকা মূল্যের। আর সেটি হচ্ছে যে জব প্রিপারেশন কোর্স। জব প্রিপারেশন কোর্সে প্রতিদিন 10 মিনিট করে প্র্যাকটিস করতে পারবেন, প্রতিদিন 10 মিনিট। আর ডিফারেন্স যেটি সেটি হচ্ছে যে কেন আপনি এখানে এই কোর্সগুলো করবেন, সেই কোর্সের একটাই মূল কারণ, সেটি হচ্ছে যে আপনাকে এখানে আমরা যে জিনিসগুলো পড়াবো, আমরা বলে থাকি যে আমরা মেমোরি টেকনিকের সাহায্য করে থাকি, যার ফলে একবার একটা জিনিস পড়লেই আপনার মনে থেকে যাবে, আপনি যতদিন মনে রাখতে চান। তো সেই জিনিসটা জানার জন্য আপনি এই ভিডিওটা পুরোটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মনে থাকে। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আজকের আজকের আলোচনায়। আজকের আলোচনায় প্রথমেই আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে মূল ক্রোমাটোগ্রাফি কেমিস্ট্রি, তোমার ক্রোমাটোগ্রাফি চ্যাপ্টারের যে আলোচনাটা, সেটা আমরা প্রথমেই শুরু করতে যাচ্ছি। যে আমাদের এই ক্রোমাটোগ্রাফির রসায়নের যে বিভিন্ন সমস্যাগুলোর অ্যানিমেটেড এবং হচ্ছে যে মোস্ট অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে আপনাদেরকে যে কন্টেন্ট গুলো দেওয়া হয়, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল কন্টেন্ট এবং সিক্রেট মেথড শেয়ার করা হবে, যাতে করে কেমিস্ট্রিতে আপনি টপার হতে পারেন, কেমিস্ট্রিতে হাইস্ট মার্ক অর্জন করতে পারেন, নিজের সাবজেক্টে একদম ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত যেন জানতে পারেন, বেসিক টু অ্যাডভান্স লেভেলের ডিসকাশন ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের জন্য। সুতরাং এই প্রতিটা ভিডিও আপনার হচ্ছে যে একদম ক্লিয়ার কনসেপ্ট দিবে, এবং সাথে সাথে ভিভিড ক্রিস্টাল ক্লিয়ার পিকচারের মাধ্যমে, যাতে করে একবার দেখলে পুরো জিনিসগুলো আপনার মাথার মধ্যে থেকে যাবে। প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সকল পেপার রসায়নের পড়ানো হবে। সুতরাং নন মেজর গুলো রয়েছে, যারা অন্যান্য সাবজেক্টে রয়েছেন, যেমন ম্যাথ, উচ্চতর গণিত এবং জিওলজি, তাদের যে নন মেজর ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে, ফিজিক্স রয়েছে, সেগুলোর জন্য কিন্তু এখানে নক করতে পারেন। তো আমরা রসায়নের যে এখানে যে কটা ক্লাসে আমি করাবো, সেই সবগুলো ক্লাসই কিন্তু হচ্ছে মেমোটেকনিক্সের সাথে। সুতরাং আপনাকে যে ট্রিক্স গুলো শিখে দেওয়া হবে এবং যে প্রসিডিউর গুলো বলা হবে, সেই প্রসিডিউর গুলো যদি আপনি টু দা পয়েন্টে ফলো করেন নিয়ম মতো, তাহলে আপনি এই তথ্যগুলো, ইনফরমেশন গুলোকে ইজিলি শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিতে পারবেন, যার ফলে কখনোই ভুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো আমরা যাচ্ছি যে কিভাবে এই রসায়নের এই যে আমরা আপনাকে যে গ্যারান্টি দিচ্ছি, যে প্লাস পাওয়ার গ্যারান্টি, এটা কিভাবে দিচ্ছি। কারণ হচ্ছে যে আমি যদি আপনাকে একটা জিনিস পড়িয়ে দিই এবং সেই জিনিস পড়াটা যদি আপনি ভুলে না যান, তাহলে তো আপনার আর কোনো প্রবলেম নাই, আপনি উইদাউট এনি রিভিশনের পরীক্ষার হলে যে পরীক্ষা দিতে পারবেন, কারণ হচ্ছে তো আপনাদের সবকিছু মনে থাকতেছে। তো ক্রোমাটোগ্রাফি সংক্ষিপ্ত প্রশ্ন অধ্যায় 2 এখান থেকে আমরা শুরু করব। প্রথমে আমরা দেখে নিই যে ক্রোমাটোগ্রাফিটা কি, সেটি যদি আমরা একটু বলি। এক কথায় বলতে গেলে ক্রোমাটোগ্রাফিটা বেসিক্যালি হচ্ছে যে আমরা কোনো একটা মিশ্রণ থেকে কিছু জিনিসকে সেপারেট করব। কোনো একটা মিশ্রণ থেকে কিছু জিনিসকে সেপারেট করব। ধরেন আমরা যদি একটা পাত্র চিন্তা করি, এই পাত্রে আমার কিছু মিক্সচার রয়েছে। আমরা যদি মিক্সচারটাকে এইভাবে দেখাই এই যে এরকম করে নিয়ে, এটা আমার একটা পাত্র, এবং এই পাত্রে আমার কিছু মিক্সচার রয়েছে। যেমন এখানে ধরেন কিছু পার্টিকেল রয়েছে, এখানে কিছু পার্টিকেল রয়েছে, এখানে কিছু পার্টিকেল রয়েছে, এগুলো এগুলো হচ্ছে একটা একটা এলিমেন্ট। আর একটা এলিমেন্ট আমরা দেখাতে পারি, আরেকটা এলিমেন্ট মনে করেন যে এখানে আরেকটা এলিমেন্ট রয়েছে। সেই এলিমেন্টটা কিরকম, এই যে এখানে কিছু এলিমেন্ট রয়েছে, এখানে কিছু এরকম। এখন এই যে মিশ্রণ, এই মিশ্রণগুলোকে আমরা সেপারেট করব। সেপারেট করার জন্য আমরা কিছু দ্রাবক এবং কিছু কেমিক্যাল ইউজ করব। এই দ্রাবক এবং কেমিক্যাল গুলোর মধ্যে কিছু জিনিস, ওই এই পাত্রের মধ্যে কিছু জিনিস স্থির থাকবে, আর কিছু জিনিস আবার মুভমেন্ট করবে। এই যে স্থির থাকলো এবং মুভমেন্ট করছে, এটার উপরে বেস করে আমরা এগুলোকে বিভিন্ন ভাবে ভাগ করি। তারপরে মূলত মূলত হচ্ছে যে ক্রোমাটোগ্রাফি হচ্ছে দিস ইজ অ্যাবসলিউটলি এ সেপারেশন টেকনিক, যার মাধ্যমে আমরা কম্পোনেন্ট গুলোকে, কোনো একটা মিক্সচারের উপাদান গুলোকে বিভিন্ন ভাবে ভাগ করে ফেলবো, সেপারেট করে ফেলবো। তো বুঝে গেছে, মোট কথা হচ্ছে এটা। এবার আমরা আরো বিস্তারিত সামনের দিকে জানবো। তাহলে এইটি এইটি আমরা ক্লিয়ার হলাম যে ক্রোমাটোগ্রাফি জিনিসটা কি আসলে। এবার আসেন, দেখেন ক্রোমাটোগ্রাফিতে আমরা নর্মালি যে মেথড গুলো ইউজ করে থাকি নর্মালি সেপারেশনের জন্য, সেই মেথড গুলোর মধ্যে দুই ধরনের আছে, একটা স্টেশনারি ফেজ আর একটা হচ্ছে মোবাইল ফেজ। স্টেশনারি ফেজটা কি? স্টেশনারি ফেজটা হলো যে কোনো একটা দ্রাবক এখানে কি থাকবে, স্থির থাকবে, দ্রাবক এখানে স্থির থাকবে। আর মোবাইল ফেজটা হচ্ছে দ্রাবক মুভমেন্ট করবে। এই এই দুটো জিনিস মনে রাখেন, স্টেশনারি ফেজ আর হচ্ছে মোবাইল ফেজ। তাহলে ক্রোমাটোগ্রাফিকে আমরা যদি বলি যে টেকনিক ইউজ টু সেপারেট মিক্সচার্স এন্ড হেল্প আইডেন্টিফাই সাবস্টেন্স, অর্থাৎ একটা মিক্সচারের মধ্যে যে সমস্ত পদার্থ রয়েছে, সেই সমস্ত পদার্থকে আলাদা করার জন্য
আমরা হচ্ছে ক্রোমাটোগ্রাফি যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কেমিস্ট্রির ভাষায় বলা হয় ক্রোমাটোগ্রাফি। আর ক্রোমাটোগ্রাফিকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে স্টেশনারি ফেজ আর একটা হচ্ছে মোবাইল ফেজ, এমএস। তাহলে ক্রোমাটোগ্রাফি বলতে আমরা কি বুঝবো, এমএস বুঝবো। এমএস মানে কি, এম দিয়ে হচ্ছে মোবাইল ফেজ আর একটা হচ্ছে স্টেশনারি ফেজ। মোবাইল মানে হচ্ছে চলমান, আর স্টেশনারি মানে হচ্ছে স্থির থাকবে। এইটুকু তো ক্লিয়ার, এইখান পর্যন্ত আমরা বুঝে গেছি যে ক্রোমাটোগ্রাফি কি আর এটার মূল পদ্ধতি কয়টা। মূল পদ্ধতি দুইটা, একটা হচ্ছে স্থির পদ্ধতি, একটা চলমান পদ্ধতি। এছাড়াও কিছু পদ্ধতি রয়েছে, বাট এটি আমরা জানার জন্য, ধরে রাখার জন্য এটা মেমোরি টিকির সাথে রসায়ন। আমরা যে এখানে কিন্তু দুইটা জিনিস বলে দিয়েছি অলরেডি, এমএস বলেছি। এমএস মানে কি এটা মনে রাখবেন, এমএস। আমরা যে নাম লেখার আগে লিখি মিসেস, এমএস লিখি না, ওই এমএস। এমএস টা কি আসলে, এমএস টা হচ্ছে এই রসায়নের জন্য মনে রাখেন, এমএস টা হচ্ছে মোবাইল ফেজ আর একটা হচ্ছে স্টেশনারি ফেজ। মোবাইল ফেজটা কি, মোবাইল ফেজটা হচ্ছে চলমান দশা, আর স্টেশনারি ফেজ হচ্ছে স্থির দশা। এটা কোথায় ব্যবহার করা হয়, ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে। পড়া শেষ কিন্তু। ক্রোমাটোগ্রাফি কি, ক্রোমাটোগ্রাফির প্রকারভেদটা বুঝে পড়ে যাবে, কয় ধরনের ক্রোমাটোগ্রাফি রয়েছে শেষ। এবার এখন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দেখবো। সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে দেখার আগে আমরা একটা জিনিস একটু আলোচনা করে নিই, তাহলে আপনার মানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো বুঝতে সুবিধা হবে। কারণ সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো, সেগুলো মোস্ট অফ দ্য কোশ্চেন রিলেটেড টু বেসিক। সো বেসিকের জায়গাগুলোতে আর একটু ক্লিয়ার হতে হবে। আমরা ক্রোমাটোগ্রাফি কি সেটা বুঝে গেছি, ক্রোমাটোগ্রাফির টাইপ বুঝে গেছি। এখন আমাদের কি 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 থাকতে হবে, আমাদের এখন লাগবে হচ্ছে এই ক্রোমাটোগ্রাফি এবং ক্রোমাটোগ্রাফির যে টাইপ, সেই টাইপের মধ্যে আমাদের আরেকটা জিনিস লাগবে। সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে যে ক্রোমাটোগ্রাফি বেসিক্যালি কাজ করে কিভাবে, এবং এর আরো যে রিলেটেড বেসিক গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। তো এইটি জানার জন্য আমরা প্রথমেই আমরা এটাকে ক্লোজ করছি, আমরা একটা অ্যানিমেটেড ভিডিও দেখবো, কারণ এটা আমাদেরকে হেল্প করবে এটা এটা সম্পর্কে ধারণা পেতে। দেখেন এই এই ভিডিওটা দেখেন। ক্রোমাটোগ্রাফি, হ্যাঁ ক্রোমাটোগ্রাফি দেখেন, এই যে এখানে আমরা যদি থামি, এখানে যদি দেখি, এটা হচ্ছে আমার স্টেশনারি পেজ। এখানে একটা আমরা এলিমেন্ট যোগ করেছি, যে এলিমেন্টটা এই পাইপের মধ্যে রয়েছে এটা কিন্তু ক্রোমাটোগ্রাফিক চ্যানেল। এই ক্রোমাটোগ্রাফিক চ্যানেলের ভিতরে আমরা একটা সলিড সাবস্টেন্স যোগ করেছি, যেটা হচ্ছে স্টেশনারি পেজ। মানে এইটা সবসময় স্থির থাকবে, এটা সবসময় স্থির থাকবে। আপনারা অনেকে ওয়াটার ফিল্টার দেখেছেন, ওয়াটার ফিল্টারের মধ্যে যে যে বিভিন্ন পাথর বা অন্যান্য জিনিসের মিশ্রণে একটা যে লম্বা এরকম একটা টিউবের মতো থাকে, ওগুলো কেন ব্যবহার করা হয়, কারণ হচ্ছে পানির মধ্যে যে পার্টিকুলার রয়েছে বিভিন্ন সাইজের, বিভিন্ন রেডিয়াসের, সেই সাইজগুলোকে ওই পাথরের ভিতর দিয়ে যখন যায়, তখন সেটাকে অ্যাবজর্ব করে, আলাদা করে ফেলে। এক আর দুই হচ্ছে, পানিটা অনেক সময় কুল বা একটু কম্পারেটিভলি ঠান্ডা প্রকৃতির হয়, কারণ তাপ শোষণ করে। এই দুটো মেথডের জন্য কিন্তু আমরা ওগুলো ব্যবহার করে থাকি, যে ওয়াটার ফিল্টারের ভিতরে। ঠিক এইটাই এক ধরনের ফিল্টার। এই ফিল্টারের ভিতরে যখন আমরা কোনো একটা মিশ্রণ পাঠাবো, তখন মিশ্রণের সাথে যে সমস্ত এলিমেন্ট গুলো আছে সেগুলো বিভিন্ন লেয়ারে যে আলাদা আলাদা থাকবে। তো আমরা একটু সামনের দিকে যাই। এই দেখেন, এটা হলো মিক্সচার অফ প্রোডাক্ট, এটা হলো বিভিন্ন পদার্থের মিশ্রণ এখানে আছে। এটাকে আমরা একটা ট্রেতে ঢুকালাম এর মধ্যে দেওয়ার জন্য। তারপরে এই গাড়িটা নিয়ে আমরা এই ট্রেটা এখানে তুলে নিচ্ছি। এই যেখানে আসলো, এটা গাড়িতে করে নিয়ে যাই, এখানে আমরা ঢুকাই দেবো এর মধ্যে, স্টেশনারি পেজের মধ্যে। খুব ভালো করে দেখেন, এই যে ঢুকে গেল, স্টেশনারি পেজে ঢুকে গেল। এখন এটা কি হবে, এই গেটটা আমরা লাগাই দিলাম, এবার এটা পাস করবে দিক দিয়ে স্টেশনারি পেজের ভিতর দিয়ে। এই দেখেন পাস করছে, এই মোবাইল পেজ। এটা হচ্ছে মোবাইল পেজ। আগেরটা কিন্তু স্টেশনারি পেজ ছিল, এটা মোবাইল পেজ। এবার এখান থেকে দেখেন সেপারেশন হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন টেম্পারেচারে। এই মোবাইল পেজের ভিতর দিয়ে যাওয়া, স্টেশনারি পেজের ভিতরে যাওয়া মোবাইল পেজের কম্পোনেন্ট গুলো পৃথক হচ্ছে, এই যে পৃথক হয়ে গেল। তার মানে এটি হচ্ছে বেসিক্যালি আমার ক্রোমাটোগ্রাফি। আর এটি হলো আমার স্টেশনারি পেজ, এটি হচ্ছে আমাদের মোবাইল পেজ। আশা করছি বুঝতে পেরেছেন যে এই ইটা আসলে জিনিসটা আসলে কি। আমরা যে বললাম যে মোবাইল পেজ এবং স্টেশনারি পেজ মূলত ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। বিকজ হচ্ছে এই দুটো জিনিসের সাথেই আমরা হচ্ছে যে আমাদের সামগ্রিক আলোচনাটা চলবে। তো আমরা এখন বেসিক্যালি শর্ট কোশ্চেনে যাব। শর্ট কোশ্চেনে, এই শর্ট কোশ্চেনে যাওয়ার আগে আমরা যে জিনিসটা বলতে চাই সেটি হচ্ছে যে এখান থেকে আমরা দুটো জিনিস একদম ক্লিয়ার থাকতে হবে। যে সেটি হলো, হোয়াট ইজ ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি বলতে আমরা কি বুঝি সেটি। আর হচ্ছে ক্রোমাটোগ্রাফির বেসিক প্রসেস গুলো কি কি। বেসিক প্রসেস দুইটা, আমরা যত মেথডই ব্যবহার করি না কেন, প্রসেস দুইটা, একটা হলো স্থির দশা আর একটা হচ্ছে চলমান দশা। আইদার আমরা স্থির দশার মাধ্যমে সেপারেট করব, অথবা চলমান দশার মাধ্যমে সেপারেট করব। আর এই দুইটার কম্বিনেশনে আমরা সেপারেট করতে পারি। তো আমরা এখন হচ্ছে যে কি কম্পোনেন্ট, কি ধরনের মিক্সচার আমরা দেওয়া হয়েছে, সেই ধরনের মিক্সচার গুলোকে পৃথক করার জন্য কি ধরনের প্রসেস গুলো লাগবে সেটির উপর ডিপেন্ড করে। তাহলে ক্রোমাটোগ্রাফির একটা বেসিক ধারণা আপনাদের বা চিত্র আপনাদের মনের মধ্যে চলে আসছে যে হোয়াট ইজ ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, যে আমরা দেখলাম একটা মিক্সচার, মিক্সচারটাকে আমরা একটা স্টেশনারি পেজের মধ্যে ঢুকালাম, এই যে অ্যানিমেশনে যেটা দেখলাম। দেন হচ্ছে ওর ভিতর দিয়ে আমরা মোবাইল পেজের ভিতর দিয়ে পাস করে দিলাম, এবং এটা বিভিন্ন লেয়ারে যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো সেপারেট হয়ে গেল।
আচ্ছা, এবার আসেন যে ক্রোমাটোগ্রাফি কাকে বলে, এটা অলরেডি আমরা বুঝে গেছি। বিশ্লেষ্য কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ক্রোমাটোগ্রাফির সময় যে পদার্থ পৃথক করা হয় তাকে বিশ্লেষণ বলে। ওই যে আপনি দেখলেন যে ট্রাকে করে ধরে নেওয়া হলো, বিভিন্ন সময় যে অ্যানিমেশনে দেখছিলাম আমরা, যে বিভিন্ন সময় পৃথক হলো, এগুলোকে বলে বিশ্লেষ্য। আর বিশ্লেষণীয় ক্রোমাটোগ্রাফি কাকে বলে, যে কৌশল দ্বারা কোনো পদার্থের অস্তিত্ব নেই, অস্তিত্ব এবং সেই সাথে নমুনাতে বিশ্লেষণের ঘনমাত্রা হিসাব করা হয়, তাকে বিশ্লেষণীয় ক্রোমাটোগ্রাফি বলে। অর্থাৎ যে ক্রোমাটোগ্রাফির সাথে আমরা এই বিশ্লেষণটা করে থাকি। বন্ধনকৃত দশা কি? এটি একটি স্থির দশা যা অবলম্বককে কণিকার সাথে বা কলামের নলের অভ্যন্তরের দেওয়ালের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এটি বন্ধনকৃত দশা। এটা একটি স্থির দশা, মানে স্টেশনারি ফেজ এটা পাওয়া যায়। স্টেশনারি ফেজের ভিতর দিয়ে যখন পাস করে তখন এই ঘটনাটা ঘটে। তাহলে বন্ধনকৃত দশা মানে বন্ধন আকারে থেকে যাবে সমযোজী বন্ধনের মাধ্যমে। আশা করছি বুঝতে পেরেছেন এটুকু। আমরা পরের জায়গায় স্লাইডে যাচ্ছি। ক্রোমাটো ক্রোমাটোগ্রাম কাকে বলে? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আপনি তো ক্রোমাটোগ্রাফি শিখলেন। ক্রোমাটোগ্রামটা কি? এটি হলো ক্রোমাটোগ্রামের দৃশ্যমান উপাদান পৃথককৃত। ক্রোমাটোগ্রাম কাকে বলে? এটি হলো এটা ক্রোমাটোগ্রাম না, এটা ভুল আছে এখানে, ক্রোমাটোগ্রাফির আর কি। হ্যাঁ, পৃথকীকৃত মিশ্রণের বিভিন্ন উপাদানের সর্বোৎকৃষ্ট পৃথকীকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রকার উপাদানের সাপেক্ষে বিভিন্ন প্রকারের টিক বা বিন্যাসের যে চিত্র পাওয়া যায় তাকে ক্রোমাটোগ্রাম বলে। অর্থাৎ ক্রোমাটোগ্রাফির প্রসেস যখন আমরা চালাচ্ছি, তখন এই যে উপাদানগুলো যখন যে টেম্পারেচারে পৃথক হচ্ছে বা যে স্টেজে যে টাইমে যে পৃথক হচ্ছে, সেইগুলোকে যদি আমরা একটা গ্রাফ আকারে দেখাই, তাহলে ওই গ্রাফটাকে আমরা কি বলবো? ক্রোমাটোগ্রাম বলবো। এটি হলো ক্রোমাটোগ্রামের দৃশ্যমান দশা। ক্রোমাটোগ্রামের দৃশ্যমান দশা। এখানে ক্রোমাটোগ্রাফির বলাটা যুক্তিসঙ্গত হবে, ক্রোমাটোগ্রাম না বলে ক্রোমাটোগ্রাফি বলেন। এই ক্রোমাটোগ্রাফির দৃশ্যমান দশা, বইগুলোতে ভুল রয়েছে আসলে। এটি হলো ক্রোমাটোগ্রাফির দৃশ্যমান দশা। হ্যাঁ, অর্থাৎ একটা ক্রোমাটোগ্রাফি যখন সম্পূর্ণ হচ্ছে, তখন বিভিন্ন তাপমাত্রা এবং বিভিন্ন পেজে যে যে উপাদানগুলো পৃথক হচ্ছে, এগুলোকে যদি আমরা একটা গ্রাফের মধ্যে করে দেখাই, তাহলে ওই গ্রাফটাকে তখন কি বলবো? ক্রোমাটোগ্রাম বলবো। তার মানে ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফির টাইপ এবং ক্রোমাটোগ্রাম, তিনটা জিনিস বেসিক্যালি খুব গুরুত্বপূর্ণ। যে এলুয়েট কাকে বলে? যে চলমান দশা কলম কলম ত্যাগ করে তাকে এলুয়েট বলা হয়। যে চলমান দশা কলাম ত্যাগ করে, মানে যেগুলো বের হয়ে যায়, সেগুলোকে আমরা এলুয়েট বলে থাকি। যে যে দ্রাবকটি বিশ্লেষণ বা বিশ্লেষণ মিশ্রণকে বহন করে তাকে এলুয়েট বলা হয়। অর্থাৎ যে দ্রাবকটি বিশ্লেষণ এলুয়েন্ট, অ্যালুয়েট এবং অ্যালুয়েন্ট দুটো কিন্তু ভিন্ন জিনিস। একটা জিনিস পৃথক হয়ে গেল সেটাকে বলছি অ্যালুয়েন্ট। আর অ্যালুয়েট, আর অ্যালুয়েন্ট হচ্ছে যে দ্রাবকটি বিশ্লেষ্য বা মিশ্রণকে বহন করে। যে দ্রাবক মানে মোট কথা যে দ্রাবক ব্যবহার করা হবে সেটি। স্থির দশা চলমান দশা তো বুঝে গেছেন অলরেডি, কোনটা কোনটা কি অলরেডি বলে দেখাইছি আমরা অ্যানিমেশনে। ফ্রন্ট কি? পিকের এমন একটি অপ্রতিসাম্যতা যে ভিত্তিতে দেখার রেখার তুলনায় পিছনের যে সম্মুখ ভাগ কম মোটা হয়। কাগজ ক্রোমাটোগ্রাফি ও পাতলা স্তর ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে এটি স্পটের বিকৃতিতে বোঝায়, যা দ্বারা প্রবাহের দিকে স্পটের সামান্য ব্যাপন অঞ্চল বোঝায়, অর্থাৎ বিস্তৃত অঞ্চল বোঝায়। মোট কথা হচ্ছে ফ্রন্টিং হলো পিকের এমন একটি, যে আমরা যে পিক গুলো পাবো, অর্থাৎ আমরা যদি ক্রোমাটোগ্রাফিতে একটা মেশিনের মাধ্যমে পিক গুলোকে পিকচার গুলোকে ধারণ করি, যেমন করে আপনারা দেখেন যে আল্ট্রাসাউন্ড কি বলে, এনজিওগ্রাম যেগুলো করে, ওরকম যে পিক দেখা যায় না? তারপরে হচ্ছে এনজিওসেফালোগ্রাম যেটা করে পিক দেখা যায়, ওই পিক গুলো, ওই পিকের এমন একটি অপ্রতিসাম্যতা, মানে সমানভাবে থাকবে না, অপ্রতিসাম্য হবে, যে যে ভিত্তিতে রেখার তুলনায় পিছনের যে সম্মুখ ভাগেরটা মোটা, অর্থাৎ পিছনের আহ সামনে যেতে থাকবে সেটা বেশি মোটা, পিছনেরটা একটু চিকন হবে, সেটাকে আমরা বলছি ফ্রন্টিং। এই যে এই জিনিসটাকে আমরা বলছি ফ্রন্টিং। অর্থাৎ এগুলো কোথায় কোথায় ব্যবহার করি আমরা? কাগজ ক্রোমাটোগ্রাফি এবং পাতলা স্তর ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে ফ্রন্টিং ব্যবহার করা হয়, এটা মনে রাখেন। কাগজ ক্রোমাটোগ্রাফি আর পাতলা স্তর ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে ফ্রন্টিং ব্যবহার করে। ফ্রন্টিং জিনিসটা কি? পিকের যে সামনের দিকে যে পিক গুলো থাকবে সেগুলো মোটা, পিছনের দিকে যেগুলো থাকবে সেগুলো চিকন, সেগুলোকে বলছে ফ্রন্টিং। এই অবস্থাকে আমরা কি বলি? ফ্রন্টিং। আয়ন বিনিময় তো বুঝেন, আয়ন এক্সচেঞ্জ করা। জাস্ট এটা স্থির দশা এবং চলমান দশা ব্যবহৃত হয়। ক্রোমাটোগ্রাফিতে পদ্ধতি কয়টি দশা? স্থির দশা, চলমান দশা, এটা তো আমরা আগেই বলেছি। পরিশোষণ ক্রোমাটোগ্রাফি কি? এটি খুব ইম্পর্টেন্ট। পরিশোষণ ক্রোমাটোগ্রাফিতে একটি কঠিন পদার্থকে স্থির দশা হিসেবে ব্যবহার করা হয়। এখানে পরিশোষক কলামের বিভিন্ন অংশ দ্বারা দ্রব্যগুলো পরিশোষিত হয়। অর্থাৎ ক্রোমাটোগ্রাফির যে প্রসেসে আমরা হচ্ছে যে আপনার হচ্ছে যে এই উপাদানগুলোকে শোষণ করাবো, অ্যাবজর্ব করাবো, সেটি হলো পরিশোষণ ক্রোমাটোগ্রাফি। মানে একদম যদি মানে মোদ্দা কথায় বোঝেন, তাহলে হচ্ছে যে একটা ক্রোমাটোগ্রাফিক ফেজ, যে ক্রোমাটোগ্রাফির ভিতর দিয়ে আমরা যখন মিশ্রণগুলোকে ঢালবো, মিশ্রণগুলোকে ঢাললে মিশ্রণের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো অ্যাবজর্ব হবে। এই যে শোষণ হচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে, এটাকে আমরা বলছি যে পরিশোষণ ক্রোমাটোগ্রাফি বা অ্যাবজর্ব ক্রোমাটোগ্রাফি। এরপর আসেন হচ্ছে যে বিভাজন ক্রোমাটোগ্রাফি কি? বুঝতেই পারছেন যে বিভাজন ক্রোমাটোগ্রাফি ভাগ হয়ে যাবে। তাহলে আমরা একটু লাইন বাই লাইন পড়ি। বিভাজন ক্রোমাটোগ্রাফিতে স্থির দশাটি একটি তরল পদার্থ যা একটি কঠিন পদার্থ দ্বারা পরিশোষিত হয়। তার মানে আহ বিভাজন ক্রোমাটোগ্রাফিতে তরল পদার্থ কঠিন পদার্থ দ্বারা পরিশোষিত হয়। এখানে কঠিন পদার্থটি একটি অবলম্বক হিসেবে কাজ করে। বিভাজন ক্রোমাটোগ্রাফি দুটি স্থির দ্রবণটি স্থির তরল দশা ও সচল তরলের দ্রাবকের মধ্যে বণ্টিত হয়। বিভাজন ক্রোমাটোগ্রাফিতে দ্রবণটি দ্রবণটি স্থির তরল দশা ও সচল তরল দশা, স্থির তরল দশা মানে স্টেশনারি ফেজ, আর সচল তরল দশা মানে মোবাইল ফেজ, এর মাধ্যমে কি হয়? ও বিভাজিত হয়ে যায়।
এর মাধ্যমে কিন্তু আমরা সেপারেশনটা করে থাকি। অ্যালিওট্রপিক সিরিজ কাকে বলে? নিষ্কাশন ক্ষমতা অনুসারে সজ্জিত দ্রাবক ও দ্রাবকের বিভিন্ন মিশ্রণের শ্রেণীকে অ্যালিওট্রপিক সিরিজ বলে। তারপর হচ্ছে সরপশন সমতার রেখা কাকে বলে? এটা দরকার নাই, এই কোশ্চেনটা দরকার নাই, এটা আপনাদের রিলেটেড না, এটা বেসিক্যালি মাস্টার্স রিলেটেড, এটা না পড়লে চলবে। এই অ্যালিওট্রপিক সিরিজটা কাকে বলে এটুকু পড়ে নেবেন। নিষ্কাশন ক্ষমতা অনুসারে সজ্জিত দ্রাবক বা দ্রাবকের মিশ্রণের শ্রেণীকে, অর্থাৎ কার নিষ্কাশন ক্ষমতা কতটুকু, সেই অনুযায়ী যদি আমরা দ্রাবক ও দ্রবকের শ্রেণী বিভাগ করি এবং এটাকে যদি একটা অ্যারেঞ্জমেন্ট করি বা অ্যারি করি, তাহলে যেটা পাওয়া যায় সেটাকে বলছে ইলেকট্রপিক সিরিজ। মানে নিষ্কাশন ক্ষমতা অনুসারে দ্রবণ এবং দ্রাবককে, দ্রাবক ও দ্রাবকের মিশ্রণের শ্রেণীকে আলাদা করা, সেটাকে আমরা বলছি ইলেকট্রপিক সিরিজ। আচ্ছা, সক্রিয় পরিশোষক কাকে বলে? সিলিকন জেল ও এবং অ্যালুমিনা হলো উচ্চ পোলারিটি বিশিষ্ট স্থির দশা যা দ্রবের অণুকে তীব্রভাবে পরিশোষণ করে এগুলোকে সক্রিয় পরিশোষক বলে। অর্থাৎ মোট কথা হচ্ছে, যে সমস্ত দ্রাবক যে সমস্ত দ্রাবক দ্রবণের উপাদানগুলোকে তীব্রভাবে পরিশোষণ করবে, শোষণ করবে, সেগুলোকে আমরা সক্রিয় পরিশোষক বলবো। এভাবে মনে রাখেন। সক্রিয় পরিশোষক ভিত্তি রেখা কি, ইনজেকশন বিন্দু কি, ডেট কি, এগুলো জাস্ট জাস্ট একবার করে রিডিং করে নেবেন। কোনটা যদি না বোঝেন আমাকে জানাবেন, এগুলো জাস্ট রিডিং করে মুখস্থ করে ফেলতে হবে। হুম। আচ্ছা, এরপরে আমরা আসি। আহ এবার হচ্ছে যে আমরা অধিশন ক্রোমাটোগ্রাফি এবং বন্টন ক্রোমাটোগ্রাফির মধ্যে আহ, আমরা এতক্ষণ শর্ট কোশ্চেনে ছিলাম, এবার আমরা পড়বো হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি এবং বন্টন ক্রোমাটোগ্রাফির মধ্যে প্রধান পাঁচটি পার্থক্য। আমরা অধিশোষণ বুঝে গেছি আর বন্টন বুঝে গেছি। অধিশোষণ মানে কোনো একটা স্টেশনারি পেজের ভিতরে যখন আমরা মোবাইল পেজ চালনা করবো তখন তারা কি করবে? শোষণ করে নেবে। আর বন্টন ক্রোমাটোগ্রাফি কি? বিভিন্ন ভাবে বন্টিত হবে, বিভিন্ন ওই স্টেশনারি পেজের মধ্যে বিভিন্ন লেয়ারে বন্টিত হবে, বিভিন্ন জায়গায় আটকে যাবে সমুদ্রী বন্ধনের মাধ্যমে, সেগুলোকে আমরা বলছি বন্টন ক্রোমাটোগ্রাফি। তাহলে এখন এই অধিশোষণ ক্রোমাটোগ্রাফি এবং বন্টন ক্রোমাটোগ্রাফি দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা মনে রাখার যে ট্রিক্স, মেমোরি ট্রিক্স যেটা, সেটি হচ্ছে এটা: মূল্য স্থির সাথে পানি উদাহরণ। পানি উদাহরণ, এটা এই সেন্টেন্সটাকে মনে রাখতে হবে। মূল্য স্থির মানে মনে করেন কোনো একটা জিনিসের দাম স্থির, সেটা হলো মূল্য স্থির। সাথে কি? সাথে পানি উদাহরণ, মানে সাথে উদাহরণ দেওয়া হচ্ছে পানি, মানে পানির দাম স্থির, ব্যাপারটা এরকম বোঝাচ্ছে আর কি। এটা কি জাস্ট মনে রাখলে আমরা এই উত্তরটা মনে রাখতে পারবো, মূল্য স্থির সাথে পানি উদাহরণ। এই সেন্টেন্সটা আপনাকে মনে রাখতে হবে, এটাই হলো টিপস। মানে মূল্য স্থির মানে কোনো চিন্তা করেন, ইমাজিন করেন যে কোনো একটা জিনিসের দাম স্থির হচ্ছে, সেটা কি? সেই জিনিসটা হচ্ছে পানি। মানে সেটার উদাহরণ কি? সেটা হচ্ছে পানি। কোনো একটা জিনিসের দাম স্থির হচ্ছে, গল্পটা মনে রাখতে হবে। গল্পটা কি? গল্পটা হচ্ছে কোনো একটা জিনিসের দাম কি হচ্ছে? স্থির হচ্ছে। কোনো একটা জিনিসের দাম স্থির হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে পানি। মানে কোনো একটা জিনিসের দাম স্থির হচ্ছে, সেটার উদাহরণ কি? পানি। উদাহরণ কি? পানি। তাহলে পানির মূল্য স্থির সাথে পানি উদাহরণ, এটি হলো সেন্টেন্সটা। এবার এটা দিয়ে আমরা এই জিনিসগুলো মনে রাখবো, এই পার্থক্যটা, পাঁচটা পার্থক্য মনে রাখবো। তার আগে আমরা একটু একটু রিভিউ করে নিই যে আমরা কি কি পড়লাম। আমরা পড়লাম হচ্ছে বেসিক্যালি ক্রোমাটোগ্রাফি কাকে বলে, ক্রোমাটোগ্রাফির দুটো প্রসেস: চলমান এবং স্থির দশা। এবং হচ্ছে রিলেটেড কিছু বেসিক কোশ্চিন, যেগুলো হচ্ছে আমরা এই বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বা এখান থেকে কোশ্চিন হয়ে থাকে। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে বেসিক্যালি দুটা যে মূল ক্রোমাটোগ্রাফির প্রসেস রয়েছে, একটা হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি বা অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি, আর একটা হচ্ছে বন্টন বা ডিস্ট্রিবিউশন ক্রোমাটোগ্রাফি। তাহলে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি যেটা, এই জিনিসটা মনে রাখতে হবে একটু। আর এটা এই কারণে যে পরবর্তীতে আপনারা যখন কেমিস্ট্রির বিভিন্ন জায়গায় ভাইবা দিবেন জবের জন্য, তখন এই জিনিসটা লাগবে আপনাদের। সেই জন্য আমি এটা এখানে বলে রাখছি, কারণ এই জিনিসটা পরে এটা শোনারও সুযোগ পাবেন না, বোঝারও সুযোগ পাবেন না, কিন্তু কোশ্চিন আপনার সামনে আসবে। সেটা হচ্ছে অধিশন ক্রোমাটোগ্রাফি কেউ বলবে না। আপনি যখন ভাইবা দিতে যাবেন তখন অধিশোষণ ক্রোমাটোগ্রাফি কেউ বলবে না আপনাকে, বলবে হচ্ছে আপনি অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি সম্পর্কে কি জানেন। ABSORB, অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি। CHRO, গ্রাফিক, GRAPHY। অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফিকে আমরা বলি অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, আর বন্টন ক্রোমাটোগ্রাফিকে আমরা বলি কি? ডিস্ট্রিবিউশন ক্রোমাটোগ্রাফি। ডিস্ট্রিবিউশন ক্রোমাটোগ্রাফি, GRAPHY। আশা করছি বুঝতে পেরেছেন। এই দুটো টার্মিনোলজি কেমিস্ট্রি যারা স্টুডেন্ট রয়েছেন, যারা জব করবেন, তারা মনে রাখবেন, কারণ আপনাকে কোশ্চেন অবশ্যই এভাবেই করা হবে। তো আমি অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি বলতে তুমি কি বুঝো, বা হোয়াট ইজ অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি, আর হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন ক্রোমাটোগ্রাফি, হোয়াই উই ইউজ অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি অ্যান্ড ডিস্ট্রিবিউশন ক্রোমাটোগ্রাফি, or what is the comparative differentiation of absorption chromatography and distribution chromatography। এটা আপনার একাডেমিক ভাইবা এবং হচ্ছে চাকরির ভাইবার ক্ষেত্রে এটা এভাবে কোশ্চেন করা হবে।
সো আমরা কি মনে রাখলাম? আমরা মনে রাখলাম হচ্ছে মূল্য স্থির সাথে পানি উদাহরণ, এটুকু মনে রাখলে এটা পড়া শেষ এই কোশ্চেনের উত্তর। ঠিক আছে? মূল্য স্থির সাথে পানি উদাহরণ। তো চলুন দেখি আমরা কিভাবে এটাকে মেমোরি টেকনিকের সাহায্যে এটাকে সলভ করে ফেলতে পারি। আপনাকে কি মনে রাখতে বলেছি আমি? মনে রাখতে বলেছি হচ্ছে মূল্য স্থির সাথে পানি উদাহরণ, এটা মনে রাখতে বলেছি, তাই তো? তো আমরা এখন পরের স্লাইডে যাচ্ছি। দেখেন, পৃথকীকরণ মূলনীতি। এই যে পৃথকীকরণের মূলনীতি, এই যে মূল্য স্থিরের মূল্য স্থির, মূল্য স্থিরের মূল হচ্ছে এটা, তার মানে মূলনীতি। কিসের মূলনীতি? পৃথকীকরণ মূলনীতি। একটা একটা পয়েন্ট মনে হয়ে গেল। আর স্থির, মূল্য স্থির, স্থির দিয়ে স্থির দশা। এরপরে স্লাইডে যাই। স্থির দশা, তারপর হচ্ছে সাথে, সাথে দন্তাস্ব দিয়ে সচল দশা। আর সাথে দিয়ে কি ছিল? পানি উদাহরণ, তাই না? পৃথকীকরণ, পানির উদাহরণ, দিয়ে কি? পৃথকীকরণ, সচল দশা, পৃথকীকরণ। আর এটা হচ্ছে উদাহরণ। এই উদাহরণটা হচ্ছে এখানে। তাহলে আমরা এই যে সেন্টেন্সটা শিখলাম, আপনার হচ্ছে যে মূল্য স্থির সাথে পানি উদাহরণ, মূল্য স্থির দিয়ে হচ্ছে মূল দশা, পৃথকীকরণের মূলনীতি, স্থির দিয়ে হচ্ছে স্থির দশা, দিয়ে সচল দশা, পানি দিয়ে পৃথকীকরণ, আর দিয়ে উদাহরণ, উদাহরণ দিয়ে উদাহরণ। জাস্ট আপনার 5টা পয়েন্ট মুখস্থ রাখলে হবে। এই 5টা পয়েন্টকে আমরা একটা সেন্টেন্সে নিয়ে আসছি। দিস ইজ মেমোরি টেকনিক্স। এই সেন্টেন্সটা, এই যে সেন্টেন্সটা দেখতেছেন আপনি এখানে, এটাকে আপনাকে কি করতে হবে? এটাকে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। দ্যাট ইজ, যদি মেমোরি টেকনিকের সাহায্যে মনে রাখতে চান, একবার মনে রেখে সারা জীবন, একবার পড়ে সারা জীবন মনে রাখতে চান, তাহলে আপনি এখন আমি যে কাজটা বলছি সেই কাজটা আপনাকে করতে হবে। সেটি কি? সেটি হচ্ছে আমরা এখান থেকে এই যে এই পর্যন্ত এই অংশটুকু একদম ছবি তুলে নেবো চোখ দিয়ে। চোখ দিয়ে ছবি তুলেন, ক্যামেরা দিয়ে যেরকম ছবি তুলে না, ওরকম চোখ দিয়ে ছবি তুলে নেবেন। বারবার দেখার চেষ্টা করেন। মূল্য, প্রথমে আছে মূল্য, তারপরে এভাবে দেখেন, আমি যেভাবে দেখতেছি বলতেছি সেভাবে দেখেন। প্রথমে আছে মূল্য, যেটা আপনার পরিচিত শব্দ, আপনি জানেন। স্থির মানে কি? যে কোনো জিনিসের দাম স্থির বোঝাচ্ছে। ধরেন দাম স্থির কার? পানির। এটা মনে রাখেন। এরপরে বলছি কি? সাথে পানি উদাহরণ, সাথে পানি উদাহরণ, সাত দন্তের স দিয়ে সাথে, সচল, আর পানি দিয়ে পৃথকীকরণ, উদাহরণ দিয়ে উদাহরণ। তাহলে মানে মূল্য মানে কি? পৃথকীকরণের মূলনীতি, স্থির দিয়ে কি? স্থির দশা। 5টা পয়েন্ট মুখস্থ হয়ে গেল। 5টা পয়েন্ট মুখস্থ হয়ে গেল। মূল্য স্থির সাথে পানি উদাহরণ মানে পৃথকীকরণের মূলনীতি, মূল্য দিয়ে, স্থির দিয়ে স্থির দশা, সাথে দিয়ে দন্তাস, তার মানে সচল, আর পানি দিয়ে পৃথক, পানির দিয়ে হচ্ছে পৃথকীকরণ, উদাহরণ তো উদাহরণ। ঠিক আছে? শেষ পড়া। এখন আমরা জাস্ট একবার রিডিং করে নিব, তাহলে এইটা আমাদের একদম মেমোরিতে গেঁথে যাবে। আমাদের এই মনে, এই পুরো কোশ্চিনটার উত্তর মনে রাখার জন্য আমাদেরকে একটা সেন্টেন্স মনে রাখতে হবে, মূল্য স্থির সাথে পানি উদাহরণ, মূল্য স্থির সাথে পানি উদাহরণ। তো এখন হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখেন পৃথকীকরণে কি বলছে? অধিশন ক্রোমাটোগ্রাফি, যেটা আমরা অলরেডি জানি। এই পদ্ধতিতে মিশ্রণ উপাদানগুলোকে কঠিন স্থিতিদশার পৃথক বিভিন্ন মাত্রায় অধিশোষণ করার পর পৃথক করা হয়। অধিশোষণ মানে পৃথক, অধিশোষণ মানে কি? মানে হচ্ছে শোষণ করবে। আর বন্টন মানে কি? বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যাবে। এই পদ্ধতিতে মিশ্রণ উপাদানগুলো দুটি অমিশ্রিত তরলের মধ্যে দিয়ে একটি স্থির, একটা কঠিন তরলের মধ্যে দিয়ে পৃথক করা হয়। আর স্থির দশা কি? অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, স্থির দশা সাধারণত একটি কঠিন পদার্থ, যেমন সিলিকা জেল বা অ্যালুমিনা। বন্টন ক্রোমাটোগ্রাফিতে স্থির দশা হলো একটি তরল পদার্থ। এটি কিন্তু মনে রাখতে হবে। এইটি মনে রাখতে হবে স্থির দশার ক্ষেত্রে। অধিশন ক্রোমাটোগ্রাফিতে স্থির দশা সাধারণত একটি কঠিন পদার্থ, আর বন্টন ক্রোমাটোগ্রাফিতে তরল পদার্থ। তাহলে আমরা বলছি মূল্য স্থির, মূল্য দিয়ে মূলনীতি, আর স্থির স্থির দশা, দুটো পড়া শেষ। এবার সাথে পানি সচল, সাথে দিয়ে দন্তের সাথে সচল। অধিশোষণ ক্রোমাটোগ্রাফি সচল দশা একটি তরল বা গ্যাস হতে পারে। বন্টন ক্রোমাটো সচল দশা একটি তরল। জাস্ট একবার রিডিং পড়লে কিন্তু হচ্ছে। পৃথকীকরণ প্রক্রিয়া। অধিশোষণ ক্রোমাটোগ্রাফি পৃথকীকরণ প্রধানত স্থির দশার উপর পৃষ্ঠে উপাদানগুলির অধিশোষণ ক্ষমতার পার্থক্যের উপর নির্ভর করে, অর্থাৎ কতগুলো পৃষ্ঠে কতগুলো লেগে যাচ্ছে তার উপরে। বন্টন ক্রোমাটোগ্রাফি হচ্ছে পৃথকীকরণ প্রধানত দুটি দশার মধ্যে উপাদানগুলির দ্রবণীয়তার পার্থক্যের উপর নির্ভর করে। তার মানে পৃথকীকরণ প্রক্রিয়া যেটা, সেই পৃথকীকরণ প্রক্রিয়া একটা অধিশোষণ ক্রোমাটোগ্রাফি রয়েছে, একটা বন্টন ক্রোমাটোগ্রাফি রয়েছে। বা অধিশোষণ ক্রোমাটোগ্রাফি কি? বিভিন্ন দশার উপাদানগুলি অধিশোষণ ক্ষমতার উপরে, কে কতটুকু অ্যাবজর্ব করতে পারে তার উপরে। আর বন্টন ক্রোমাটোগ্রাফিতে হচ্ছে দ্রবণীয়তার উপরে। এই দুটো জিনিস মনে রাখলে হচ্ছে এখান থেকে। দুটো জিনিস মনে রাখলেই হচ্ছে। পৃথকীকরণে হচ্ছে যে অধিশন ক্ষমতার উপরে, আর এটা হচ্ছে বন্টন দ্রবণীয়তার উপরে ডিপেন্ড করে। আর উদাহরণে আমরা উদাহরণটা আপনাকে টানা মুখস্থ করতে হবে, টিএম করতে হবে। উদাহরণ টেকনিক্যালি মুখস্থ করার কোনো সুযোগ নেই, উদাহরণ টিএম করতে হবে। যেমন হয়েছে এখানে কিছু উদাহরণ: ক্রোমাটোগ্রাফি পাতলা স্তর, অধিশোষণ ক্রোমাটোগ্রাফি পাতলা স্তর কি? ক্রোমাটোগ্রাফি টিএলসি এবং কলাম ক্রোমাটোগ্রাফি এর উদাহরণ। ক্রোমাটোগ্রাফি এবং কলাম ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি এবং কলাম ক্রোমাটোগ্রাফি অধিশোষণ ক্রোমাটোগ্রাফির উদাহরণ। অধিশোষণ ক্রোমাটোগ্রাফির উদাহরণ কোনটা? পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, আর একটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। এটা মনে রাখতে হবে। বন্টন ক্রোমাটোগ্রাফি কি? গ্যাস ক্রোমাটোগ্রাফি, উচ্চ কার্যক্ষমতা তরল ক্রোমাটোগ্রাফি, উচ্চ কার্যকারিতা তরল ক্রোমাটোগ্রাফি, উচ্চ কার্যকারিতা তরল ক্রোমাটোগ্রাফি।
গ্যাস ক্রোমাটোগ্রাফি আর উচ্চ কার্যকারিতা তরল ক্রোমাটোগ্রাফি। এই যে চারটা উদাহরণ, এই চারটা উদাহরণকে 5 বার, 10 বার, 15 বার, 20 বার, 21 বার, 40 বার রিডিং করবেন। রিডিং পড়লে মনে হয়ে যাবে। তাহলে আমাদের যে টেকনিকটা ছিল, সেই টেকনিকটা কি ছিল? মূল্য স্থির, সাথে পানি উদাহরণ। এটার মাধ্যমে আমরা কি করছি, এই পুরো কোশ্চিনটাকে মনে রাখতে চেষ্টা করছি, মূল পয়েন্ট গুলোকে। আর পয়েন্টের ভিতরে যে জিনিসগুলো আছে, আপনার পয়েন্ট মনে থাকলে ভিতরের জিনিসগুলো অটোমেটিক মনে থাকবে। কারণ কি? কারণ হচ্ছে প্রতিটা জিনিসের সাথে একটা চিত্র আছে, এই চিত্রটা আপনাকে গেঁথে নিতে হবে এই সাথে। যেমন আমরা যদি প্রথমে চলে যাই, প্রথমে যে পয়েন্টটা 1 নম্বর, যেটা পৃথকীকরণ মূলনীতি, মানে আপনি বুঝতে পারছেন যে পৃথকীকরণের মূলনীতি কি। মূলনীতি দুইটা, একটা অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, একটা বন্টন ক্রোমাটোগ্রাফি। অধিশোষণ ক্রোমাটোগ্রাফি কি, শোষিত হবে। বন্টন ক্রোমাটোগ্রাফি কি, এটা হচ্ছে বিভিন্ন তরল পদার্থ থেকে বিভিন্ন দশার ভিতর দিয়ে বন্টন করা হয়। শেষ 1 নম্বর পড়া। 2 নম্বর স্থির দশা। দুই ধরনের মানে পরিস্থিতি রয়েছে। একটা কি, একটা হচ্ছে যে অধিশোষণ ক্রোমাটোগ্রাফিতে কঠিন পদার্থ ব্যবহার করা হয়, আর বন্টন ক্রোমাটোগ্রাফিতে তরল বা তরল এক দশা, স্থির দশা একটি তরল যা একটি কঠিন সহায়কের উপর প্রলেপ দেওয়া হয়, মানে একটা তরল পদ্ধতি ব্যবহার করা, তরল সাবস্টেন্স ব্যবহার করা হয়। শেষ পড়া কিন্তু স্থির দশা। এরপরে চলে আসেন হচ্ছে সচল দশা, মানে চলমান দশা আর কি। সচল দশা একটি দশা একটি তরল বা গ্যাস হতে পারে অধিশোষণের ক্ষেত্রে, আর বন্টনের ক্ষেত্রে অবশ্যই তরল হবে। শেষ পড়া। পৃথকীকরণ প্রক্রিয়া। পৃথকীকরণ প্রক্রিয়া দুইটা, একটা হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, একটা বন্টন ক্রোমাটোগ্রাফি। অধিশোষণ ক্রোমাটোগ্রাফিতে কি হচ্ছে, পৃথকীকরণ প্রধান স্তর দশার পৃষ্ঠে অংশগুলো লেগে থাকে, আর বন্টন ক্রোমাটোগ্রাফিতে দ্রবণীয়তার উপরে নির্ভর করে। এবার আসি উদাহরণ। উদাহরণে কি ছিল? উদাহরণটা ছিল পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, আর একটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। এটা কার? অধিশোষণ অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে বা অধিশোষণ ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে উদাহরণ পাতলা স্তর আর কলাম। পাতলা আর কলম মনে রাখলে হয়। পাতলা কলম, আপনি মনে রাখেন এভাবে, অধিশন ক্রোমাটোগ্রাফির উদাহরণ হচ্ছে কি, পাতলা কলম। পাতলাতে হচ্ছে পাতলা স্তর, কলমে হচ্ছে কলম ক্রোমাটোগ্রাফি। অধিশন ক্রোমাটোগ্রাফির উদাহরণ কি, মনে রাখার টেকনিক টিপস কি? পাতলা কলম। অধিশন ক্রোমাটোগ্রাফির উদাহরণ পাতলা কলম। পাতলাতে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, কলমে হচ্ছে কলম ক্রোমাটোগ্রাফি। আর বন্টন ক্রোমাটোগ্রাফি যেটা, সেটা এটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি এবং হচ্ছে উচ্চ কার্যকারিতা তরল ক্রোমাটোগ্রাফি। এটা হচ্ছে গতর, মনে রাখেন গতর মানে কি, শরীর। বন্টন ক্রোমাটোগ্রাফির উদাহরণ কি, গতর। তার মানে উদাহরণগুলোকে আমরা ট্রিক্সের সাহায্যে মনে রাখতে পারি। সেই ট্রিক্সটা কি, যদি আপনি কেউ মন চান তাহলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেন, আপনি আজীবন এটা আর ভুলবেন না। সেটি হলো কি, অধিশন ক্রোমাটোগ্রাফির উদাহরণ হচ্ছে, অধিশন ক্রোমাটোগ্রাফির উদাহরণ হচ্ছে পাতলা কলম। পাতলা কলম, এটা হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফির উদাহরণ। আর একটা হচ্ছে যে বন্টন ক্রোমাটোগ্রাফির উদাহরণ হচ্ছে গতর। গতর, গতর মানে কি, গতর মানে হচ্ছে শরীর, মানে গ্যাস ক্রোমাটোগ্রাফি আর তরল ক্রোমাটোগ্রাফি। বুঝে গেল? উচ্চ কার্যকারিতা সম্বন্ধ তরল ক্রোমাটোগ্রাফি, এটা হচ্ছে ট্রিক্স, মনে রাখার ট্রিক্স। যে আপনি এই পাতলা কলম, যদি অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফির উদাহরণ মনে রাখতে চান সারা জীবনের জন্য, তাহলে এটা মনে রাখেন পাতলা কলম। তো 5 বার, 10 বার এটি শব্দটা পড়েন এবং শব্দটার যে চিত্রটা দেখেন, কলমের চিত্র যেটা পাতলা কলম এটি। আর গত হচ্ছে শরীর, মানে হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি, তরল ক্রোমাটোগ্রাফি। এইভাবে পড়তে হবে, পড়লে পরে এটা আপনার তাৎক্ষণিকভাবে মনে হয়ে যাবে। আশা করছি যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ছিলেন তাদের এটা মনে হয়ে গেছে। এটা আপনাদের কাজ এখন কি করতে হবে, এটাকে আমরা একবার পড়ে সারা জীবন মনে রাখতে চাই, এটা আর আমরা দ্বিতীয়বার পড়বো না। আজকে যে পড়লেন এই পড়াটাই যেন আপনাদের হয়ে যায়, দ্বিতীয়বার যেন পড়তে না হয়। তো সেই জন্য এখন আমাদের কি করতে হবে, কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি এখন বলে দিচ্ছি। সেটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 1 হচ্ছে যে এই ভিডিওটা ক্লোজ করে এখনই একবার রিভিশন দিবেন। অর্থাৎ ভিডিওটা আবার দেখবেন, অথবা আপনি যদি নোট নিয়ে থাকেন তাহলে নোটটা দেখবেন, অথবা যারা স্টুডেন্ট রয়েছেন আমাদের এখানে রেজিস্টার করা, তারা তাদের নিজস্ব পেজেই কিন্তু এই ভিডিওটা এবং এই নোটটা পেয়ে যাবেন। তাহলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই জাস্ট এই ভিডিওটা ক্লোজ করার পরেই দেখতে হবে। এটা হলো নাম্বার 1 রুল। নাম্বার 2 হচ্ছে এখন থেকে পরবর্তী 5 দিন, এতে পড়া হয়ে যাবে কিন্তু মুখস্থ হয়ে যাবে। এখন থেকে পরবর্তী 5 দিন এই তথ্যটাকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নেওয়ার জন্য আপনি কি করবেন, আপনি যেটি করবেন সেটি হচ্ছে প্রতিদিন সকালে এবং দুপুরে, সকালে এবং সন্ধ্যায়, প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কি করবেন, বই না দেখে, কোনো কিছু ভিডিও না দেখে, জাস্ট কোশ্চিনটা আপনার খাতায় লেখা আছে ওইখান থেকে আপনি এটা রিভিশন দিবেন। আমরা কি কি পড়েছি আমি তারপরে বলে দিচ্ছি। একটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি কাকে বলে সেটি পড়েছি, ক্রোমাটোগ্রাফির টাইপ পড়েছি, আর কিছু শর্ট কোশ্চেন পড়েছি। আর পড়েছি হলো অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি বা অধিশন ক্রোমাটোগ্রাফি এবং আপনার হচ্ছে ডিস্ট্রিবিউশন ক্রোমাটোগ্রাফি বা বন্টন ক্রোমাটোগ্রাফির মধ্যে পার্থক্য পড়েছি। এবং এই পার্থক্য এখানে বড় কোশ্চেনের ভিতরে এই পার্থক্যটা, এই পার্থক্য মনে রাখার জন্য আমরা মেমোরি টিক্স অ্যাপ্লাই করেছি। সেই মেমোরি টিক্সটা কি, স্থির, মূল্য স্থির, সাথে পানি উদাহরণ, এটা হচ্ছে মূল ট্রিক্সটা। আর উদাহরণ মনে রাখার জন্য আমরা কি করেছি, পাতলা কলম আর গত। পাতলা কলমে কি, পাতলা কলম হচ্ছে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি আর কলম ক্রোমাটোগ্রাফি, পাতলা কলম। আর গতর দিয়ে কি, গতর দিয়ে হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি, আর আর দিয়ে হলো তরল ক্রোমাটোগ্রাফি। এইভাবে পড়েন, আপনার সারা জীবন মনে থাকবে। এবং যে নিয়মটা বললাম এই নিয়মে আপনি রিভিশন দেন। রিভিশন কখনো বই দেখে না, মনে রাখবেন। রিভিশন সবসময় সবসময় মেমোরি থেকে দিবেন।
মেমোরি থেকে যা পড়বেন, মেমোরি থেকে। কেন আপনাকে আমি বললাম যে এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে আরেকবার রিভিশন দিবেন? বিকজ আপনার মেমোরি এটি পরবর্তী 1 ঘন্টার মধ্যে, এখন থেকে 1 ঘন্টার মধ্যে এটা 50% ডিলিট করে দেবে। সো 50% আপনি ভুলে যাবেন। ওই 50% যেন না ভুলেন তার জন্য কিন্তু এই প্রসেসটা বলেছি। সো বি কেয়ারফুল এবং ডু হোয়াট আই সে। যদি আপনারা এইভাবে করেন তাহলে পরে আপনার একবার পড়লে কিন্তু সারাদিন মনে থাকবে। এবং অন্যান্য প্রতিটা কোশ্চেনের সাথে আমি এভাবে মেমোরিটিক্স বলে দেবো, এবং এই মেমোরিটিক্স গুলো যদি ফলো করে আপনারা পড়তে পারেন আপনার কেমিস্ট্রি সবকিছু মনে থাকবে উইদাউট এনি রিভিশন। পরীক্ষা হলে যে পরীক্ষা দিতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এখানে ভিডিও শেষ করছি। ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট বা কোনো কোশ্চেন বা কোনো কিছু আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনি পেপারে লিখে বা আমাদেরকে ছবি তুলে দিতে পারেন, মেসেঞ্জারে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে দিতে পারেন, অথবা আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ওয়েবসাইটে অনেকগুলো লিঙ্ক আছে, সেখানেও মেসেজের মাধ্যমে দিতে পারেন। আর ওয়েবসাইটের আরেকটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের যেহেতু এখান থেকে আপনাদের যারা হচ্ছে আমাদের ক্লাসের সাথে সংযুক্ত রয়েছেন, আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছেন আমাদের ক্লাসে, তারা হচ্ছে যে যেহেতু হচ্ছে যে জবের জন্য যে কোর্সটা রয়েছে আমাদের, জবের জন্য ফ্রি যে 10 মিনিটস এর প্রিপারেশন, সেটি কিন্তু আপনারা এখান থেকে পার্টিসিপেট করতে পারবেন যে কেউ চাইলে। এবং হচ্ছে যারা আমাদের কেমিস্ট্রি কোর্সের সাথে সংযুক্ত না, আমাদের এখানে কোনো কোর্স করেন নাই, কোনো কোর্স কখনোই করেন নাই, তারাও কিন্তু চাইলে এই 10 মিনিটস জব প্রিপারেশনে পার্টিসিপেট করতে পারে। আপনার হাজার হাজার টাকা খরচ করে, যার 4,500-5,000 টাকা খরচ করে জবের প্রস্তুতি নেওয়া কোনো দরকার নেই। আপনি এখানে ফ্রিতে জবের প্রস্তুতি নিতে পারবেন। যে টাকা দিয়ে আপনি জবের কোচিং করবেন সে টাকা দিয়ে একটা কম্পিউটার কিনেন বা একটা ল্যাপটপ কিনেন 5-10 হাজার টাকা দিয়ে, সেটি দিয়ে আপনি এখানে বাসায় বসে অনলাইনে সবগুলো কোর্স কমপ্লিট করতে পারবেন। এবং এখানে আমাদের ওয়েবসাইটে যদি চান, ওয়েবসাইটে আরো অনেকগুলো কোর্স রয়েছে যেগুলো অনেকগুলো ফ্রি। এখানে যেমন গ্লোবাল প্রোগ্রাম গুলো পাবেন, এখানে ইংলিশ মিডিয়াম, এখানে এইচএসসি কোর্স গুলো রয়েছে, এখানে জব প্রিপারেশন রিলেটেড সবগুলো কোর্স রয়েছে, নিউ 7 কলেজের কোর্স গুলো রয়েছে, এবং অনলাইন বা ফ্রিল্যান্সিং যারা করেন তাদের জন্য কোর্স রয়েছে। সো এখান থেকে এবং এখানে কাজ করার সুযোগ রয়েছে। যার সুতরাং সবার অবগতির জন্য এটা জানানো হলো, যার যেটি দরকার সেটি নিয়ে আপনার কাজ করতে পারবেন। ওয়েবসাইটটিকে মনে রাখেন, বিকজ ইট ইজ মাল্টি ডাইমেনশনাল, মাল্টি ফাংশনাল। এটি আপনার এবং আপনার পরিচিত জনের অনেক কাজে আসবে। আশা করছি সবাই বুঝতে পারছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।